স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। নিজেদের কত নম্বর দল নিয়ে এসেছে কিউইরা? প্রশ্নটা বেমানান। যারাই আসুক, নামটা নিউজিল্যান্ড, সেটাই হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। তবে টাইগারদের এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছেন লিটন শান্তর একটা পার্টনারশিপ, সেই সাথে বোলারদের বরাবরের মতোই টাইট পারফরমেন্স, শেষ হাসি হোম টিমের। ব্ল্যাক ক্যাপস ব্যাটারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন ইনজুরি থেকে ফেরা মোস্তাফিজুর রহমান। ম্যাচ রিপোর্টে বিস্তারিত। নিজের বলে নিজেই ক্যাচটা লুফে নিতে পারতেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তাতেই হয়ে যেতে পারতেন ম্যান অফ দ্য মোমেন্ট, দ্য ম্যাচ উইনিং মোমেন্ট, দ্য সিরিজ উইনিং মোমেন্ট। কিন্তু হাত ফসকে বেরিয়ে গেল বলটা। প্রচন্ড চাপের মুখে ম্যাচটাও হাত থেকে ফসকে গেল কি মিরাজের? ততক্ষণে এই প্রশ্ন উঠে গেছে, কারণ নিউজিল্যান্ডের জেতার কোনো সম্ভাবনা যখন কেউ দেখছিল না, তখনই ডিন ফক্সক্রফট চালিয়ে যাচ্ছিলেন লড়াই, যার ক্যাচটা ম্যাচের ভাইটাল মোমেন্টে বেরিয়ে গেছে মিরাজের হাত থেকে। অথচ সাগরিকায় সিরিজ ডিসাইডার ম্যাচে বেশিরভাগ সময় মোমেন্টাম ছিল বাংলাদেশের পক্ষেই। সাইফ, সৌম্য, তানজিদ তামিম দ্রুত ফিরে গিয়েছিলেন বটে, কিন্তু দলীয় 32 রানে 3 উইকেট হাওয়া টাইগারদের। সেই ধ্বংসস্তূপ থেকে টেনে বার করতে রীতিমতো ফায়ার ব্রিগেডের ভূমিকায় নামলেন লিটন দাস আর নাজমুল শান্ত। দুজনে মিলে গড়লেন 160 রানের পার্টনারশিপ। চতুর্থ উইকেট জুটিতে এটা বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রানের পার্টনারশিপ। এই পজিশনে সর্বোচ্চ জুটিতেও অবশ্য আছে লিটন দাসের নাম। 189 রানের সেই অবিচ্ছিন্ন পার্টনারশিপ তিনি গড়েছিলেন সাকিব আল হাসানের সাথে। পার্টনারশিপ গ্রো আপের পর নাজমুল শান্ত পেয়েছেন নিজের 4 নম্বর সেঞ্চুরি। টানা 20 ইনিংস পর তিনি পৌঁছলেন এই ম্যাজিক্যাল ফিগারে। তবে আফসোস লিটন দাসের জন্য, বেশ কাছে গিয়েও একই সুযোগ হাতছাড়া হয়েছে তার। লেনক্সের বলে বোল্ড হওয়ার আগে 91 বলে করেছেন 76 রান। ক্যাপ্টেন মিরাজ নেমেছিলেন ফিনিশারের ভূমিকায়। 122 স্ট্রাইক রেটে 22 রান করেছেন। তবে ডেথ ওভারগুলোয় ভালোভাবেই চেপে ধরে ব্ল্যাক ক্যাপস বোলাররা। শান্তও ফিরে গেছেন ব্যক্তিগত 105 রানের মাথায়। সেট ব্যাটারের অভাবে বাংলাদেশ শেষ পর্যন্ত স্কোরবোর্ডে তোলে 8 উইকেটে 265। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল নিউজিল্যান্ড, কিন্তু ওপেনার নিক কেলি ঠিকই রান তুলে যাচ্ছিলেন এক পাশ আগলে। 59 রান তুলে ফেলার পর তাকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। ওয়ানডে সিরিজে ইনজুরি থেকে ফিরেই করেছেন বাজিমাত, পেয়েছেন ক্যারিয়ারের 6 নম্বর ফাইফার। কেলিকে ছাড়াও কাটার মাস্টার ফিরিয়েছেন হেনরি নিকোলস, নাথান স্মিথ, লেনক্স আর ও রোডকে। কিন্তু চীনের প্রাচীর হয়ে এর মধ্যেও যেন দাঁড়িয়ে গেলেন ডিন ফক্সক্রফট। তাকে ফেরাতে টাইগারদের কোনো ফন্দি ফিকিরি যেন কাজ করছিল না। তবে শেষ পর্যন্ত ত্রাতার ভূমিকায় এলেন ক্যাপ্টেন মিরাজ নিজেই। তার বলেই সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে থেমেছেন 75 রানে। মিরাজ খানিক আগে তার ক্যাচটা ছেড়েছিলেন। এর আগে 10 নম্বর উইকেটে 50 রান তুলে ফেলেছিল নিউজিল্যান্ড, যেখানে এই ফক্সক্রফটের অবদানই 47। দলীয় 210 রানে নিউজিল্যান্ডের শেষ উইকেটটা তুলে নেন মিরাজ। তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের 55 রানের জয়। সেই সাথে সিরিজটাও 2-1 ব্যবধানে নিজেদের করে নেয় টাইগাররা। সাগরিকার এই মাঠে এর আগে কোনো ওয়ানডে ম্যাচ জয়ের অভিজ্ঞতা নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল না বাংলাদেশের। খালিদ জামিল, 71। ইনজুরি থেকে ফিরে মোস্তাফিজের চমক পূরণ করলেন ওয়ানডেতে ফাইফারের হাফ ডজন। ইকোনমিটাও ধরে রেখেছেন কাটার মাস্টার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়ে দলকে জেতাতে রেখেছেন বড় ভূমিকা। সেই সাথে ভাঙলেন 7 বছর আগের ডেডলক। আবু নাইমিয়া রিপোর্ট। রাত 3টায় মোস্তাফিজকে ঘুম থেকে উঠিয়ে বললেও ও দারুণ বল করবে। বছর কয়েক আগে কাটার মাস্টারের স্কিলের প্রশংসা করতে গিয়ে সাবেক কোচ নিক পোথাস এভাবেই বলেছিলেন। আসলেই তো সিরিজের প্রথম 2টা ম্যাচ খেলতে পারেননি, তৃতীয় ম্যাচটা খেলতে নামলেন আর তুলে নিলেন 5 উইকেট। ফিজ বলেই বোধহয় সম্ভব। ফিজের ফাইফার বয়ে এনেছে এক বিশেষ রেকর্ড, ছুঁয়ে ফেলেছেন গ্রেট ওয়াসিম আকরামকে। পাকিস্তানের এই কিংবদন্তি ওয়ানডেতে 6 বার করে নিয়েছেন ফাইফার। নিউজিল্যান্ডের বিপক্ষে সংখ্যাটা এখন ফিজেরও। অ্যাক্টিভ ক্রিকেটারদের মধ্যে 3 নম্বরে উঠে এসেছেন কাটার মাস্টার। আর একবার 5 উইকেট হল পেলে ছাড়িয়ে যাবেন মোহাম্মদ শামিকে। গ্লেন ম্যাকগ্রার পর তখন আসবে বাংলাদেশের মোস্তাফিজের নাম। টাইগার বোলারদের সাফল্যের পেছনে মিরপুরের একটা ট্যাবু লাগানো হয়। মোস্তাফিজের ক্ষেত্রেও কথাটা মাঝে মধ্যে শোনা যায়, কিন্তু এবার তো কেসটা ভিন্ন। সাগরিকার স্পোর্টিং উইকেটেই ফিজ দেখালেন চমক। 5-এর কম ইকোনমিতে তুলে নিয়েছেন ফাইফার, আর তাতেই কোমর ভেঙেছে কিউইদের। ইনজুরি থেকে ফিরে কাটার মাস্টারের এমন পারফরমেন্সের বন্দনা না করে কি পারা যায়?
সময় গড়াচ্ছে আর ফিজ যেন আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠছেন। ওয়ানডেতে এর আগে সবশেষ ফাইফারটা নিয়েছিলেন 2019 বিশ্বকাপে। এর মধ্যে কেটে গেছে প্রায় 7 বছর। টি20-তে ফিগারটা স্পর্শ করলেও দেখাটা মেলেনি ওয়ানডেতে। ডেডলকটা ফিজ ভাঙলেন এমন সময় যখন ওর বেস্ট বোলিংটা দলের দরকার ছিল খুব বেশি। ইনজুরি থেকে ফিরে আসা, স্পোর্টিং উইকেট, সাথে সিরিজ বাজানোর চাপ, সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে কাটার মাস্টার দিয়েছেন নিজের সেরাটা। এই ফিজ আগের থেকে আরো অভিজ্ঞ, আরো বেশি ভয়ঙ্কর। ইকোনমির আলাপ করলে মোস্তাফিজের মতো কিপ্টে বোলার পাওয়া ভার। এই ম্যাচে 9 ওভারে 5 উইকেট নিয়ে দিয়েছেন 43 রান। মেইডেন ছিল 2 ওভার, ইকোনমিটা 4.80। 54 বলের মধ্যে 38টা বলে দেননি কোনো রান। 9 ওভারের 6 ওভারই ডট। দিন যত যায় ফিজ ওর জাদুই ঝাপ্পি খুলে বসেন, আর তাতে তৈরি হয় রেকর্ড, আর বাংলাদেশ পায় বেনিফিট। তবে এবার যে তালিকায় তার নাম তোলা নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে কিন্তু বসে আছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরারাই। আবু নাঈম, ৭১। নিজের হ্যাট্রিক সিরিজ জয়ের কীর্তি, কিন্তু নিজের অর্জন ছাপিয়ে মিরাজের খুশি দলের পারফর্মারদের পারফরমেন্স নিয়ে। শান্ত আর লিটনের পার্টনারশিপকে ম্যাচ জয়ে বড় কৃতিত্ব দিয়েছেন টাইগার কাপ্তান। তবে বর্তমান দলে নিজের সবচেয়ে বড় অস্ত্র মনে করেন ফিজ আর নাহিদ রানাকে। নাহিয়ান মিনজসিমের রিপোর্ট। জনের আলোয় আলোকিত ক্যাপ্টেন মিরাজ ফিজ ফিরলেন, দেখলেন আর দলকে জেতালেন। টানা সিরিজ জয়ে যেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বনে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। বাশার, সাকিব, মাশরাফি, তামিমের পর পঞ্চম ক্যাপ্টেন হিসেবে গড়লেন হ্যাট্রিক সিরিজ জয়ের কীর্তি। মুস্তাফিজের বাজিমাত, নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত একটা সেঞ্চুরি, লিটন কুমার দাসের হাফ সেঞ্চুরি, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের দারুণ ক্যাপ্টেন্সি। নাহিদ রানার কথা তো আর নতুন করে বলার কিছু নেই। দলগত একটা পারফরমেন্সে র্যাঙ্কিংয়ের 2 নম্বর দল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতেছে। ব্যাক টু ব্যাক 3টা সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, এবার নিউজিল্যান্ড। নিঃসন্দেহে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে এই জয়টা দারুণভাবে আত্মবিশ্বাসী করবে 2027 বিশ্বকাপের জন্য। দেখেন, অবশ্যই ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই করাটা ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম আমাদের ভালো ক্রিকেট খেলাটাও ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি ভালো ক্রিকেট না খেলতে পারি তাহলে ওটা আমরা করতে পারবো না, কারণ ওটা একটা মানে রেজাল্ট, আর প্রসেস হলো আমাদের ভালো ক্রিকেট খেলা। আমরা যদি পারফর্ম করতে পারি, ম্যাচ বাই ম্যাচ উইন হতে পারি, এবং সবাই যদি কনফিডেন্ট থাকে, তাহলে আমার কাছে মনে হয় ওইটা রিস্ক করা সম্ভব। এবং যে জিনিসটা বললেন যে টপ 9-এর ভিতরে থাকাটা, আমরা যদি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি, আমার কাছে মনে হয় টপ 9 না, আমরা আরও অনেক উপরে যেতে পারি। নিশ্চয়ই মনে আছে আফগানিস্তানের বিপক্ষে সেই আবুধাবিতে একের পর এক হার। নিঃসন্দেহে ওই হারগুলো ক্যাপ্টেন মিরাজকে নতুন করে শিখিয়েছে, তবে খুব দ্রুতই শিখিয়েছে, যার কারণে দ্রুতই ক্যাপ্টেন ঘুরে দাঁড়িয়েছেন। দলের সবাই এখন মোটামুটি পারফর্ম করছে। সেখানে ফিজ, শান্ত বা লিটন কুমার দাস বা নাহিদ রানাদের পারফরমেন্সটা নিঃসন্দেহে তাকে অনেক বেশি সাহসী করছে 2027 বিশ্বকাপকে ঘিরে। কিন্তু এই সিরিজটায় কাদের পারফরমেন্সটা আসলে মেহেদী হাসান মিরাজকে অনেক বেশি সাহসী করেছে বা আত্মবিশ্বাসী করছে সামনের পথটায় এগিয়ে যাওয়ার জন্য? আমার কাছে মনে হয় শান্ত যেভাবে ব্যাটিং করেছে, এটা মানে পুরো মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে। ও আর লিটন দাস যেভাবে ব্যাটিং করেছে, কারণ 31 for 3 উইকেটস, মানে ইটস ডিফিকাল্ট অ্যান্ড এই কন্ডিশনে, কারণ ওরা খুব ভালো জায়গায় বল করেছে। আর আমার কাছে মনে হয় যে ওরা যেভাবে রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছে, এটা একটা মানে আনবিলিভেবল। সিরিজটা বাংলাদেশ জিতে গেছে, কিন্তু র্যাঙ্কিংয়ে উন্নতি হচ্ছে না। র্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও এই সিরিজে বাংলাদেশ অনেক কিছুই পেয়েছে। সবচেয়ে বড় পাওয়াটা আত্মবিশ্বাস। স্পেসিফিক কিছু জায়গায় কিন্তু ব্যাটসম্যানরা বা বোলাররা দারুণ আত্মবিশ্বাসী হয়েছেন, যেটা বাংলাদেশকে সামনের সময়টায় অনেক বেশি সাহসী করবে। সামনের মিশনটা টি20 সিরিজ। এই সাগরিকাতেই বাংলাদেশ 2টা ম্যাচ খেলবে টি20 সিরিজের। এই ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাসটা নিঃসন্দেহে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি20 দলটাকেও অনেক বেশি সাহসী করবে। নাহিয়ান মিনজসিম, ৭১, চট্টগ্রাম। বাংলাদেশের কোচ হতে সিভি জমা দিয়েছেন নেদারল্যান্ডস ও টটেনহ্যাম হটস্পারের তারকা জাভি সিমন্সের বাবা রোজেলিও সিমন্স। তবে নেইমারদের অলিম্পিক জেতানো কোচ রোজেলিওস মিকেল ও পর্তুগাল ন্যাশনাল টিমের সাবেক কোচ লেনো ভিঙ্গাদার সিভি এখনো খুঁজে পায়নি বাছাই কমিটি। আর হাভিয়ার কাব্রেরাকে নিয়ে দুশ্চিন্তায় যাদের ঘুম হারাম, তাদের জন্য আছে সুখবর। এখন পর্যন্ত সিভি জমা দেননি জামালদের সদ্য বিদায়ী এই কোচ। বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। 3টা নাম আমি গতকালকে থেকে দেখছি সোশ্যাল মিডিয়াতে।
রেজেলিও সিমন্স, সে হচ্ছে জাভি সিমন্সের বাবা, যে হচ্ছে নেদারল্যান্ডস ন্যাশনাল টিমে খেলে, রোজারিও মিকেল ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ, এবং নিলো ভেঙ্গাদার, যে হচ্ছে পর্তুগালের সাবেক কোচ। এই তিনজনের কথা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি চর্চা হচ্ছে যে তারা অ্যাপ্লাই করেছে। ব্যাপারটা কি সত্য কিনা? হামজা জামালদের সম্ভাব্য কোচের সিভি নিয়ে সোশ্যাল সাইটে অনেক খবর উঠছে, গুজব আর সত্য মিলেমিশে একাকার। রোজারিও মিকেল ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ, এটা সত্য? না ওটা না আরেকটা রেজিলিও সিমন্স নেদারল্যান্ডসের, নেদারল্যান্ডসে নিলো ভেঙ্গাদার আর হচ্ছে এই দুইটা মিথ্যা। অনেক কিছুই গুজব হয়, আবার কেউ মন করা ভাবে। হাভিয়ের কাবরেরাও সিভি দিয়েছেন, এমন খবর উঠে এসেছে বারবার। যদিও বাছাই কমিটির সদস্যরা বলছেন কাবরেরার সিভি স্বপ্নেও তাদের চোখে পড়েনি। আমরা শুনতে পাচ্ছিলাম যে হাভিয়ার কাবরেরা আবারও সিভি দিয়েছেন, ব্যাপারটা সত্য কিনা? না হাবিয়ার ক্যামেরা কোনো সিবি জবাব আমার চোখে পড়েনি। মানে যে 270টা বা 285 না। এর মধ্যে হাভিয়ার কাবরেরার সিভি নাই। কাবরেরার সিভি তো পড়েনি, যেটা নিয়ে আসলে প্লেয়ার এবং ভক্তদের মনে একটা ভয় আছে। এখনো কোনো সিবি পাইনি আমরা। সিভি 30 তারিখ পর্যন্ত যত জমা পড়বে, এরপরে কি আপনারা শর্টলিস্ট শুরু করবেন কিনা? শর্ট লিস্ট আমরা করতেই আছি এখন। আমরা এত সিভি গুনে শেষ করাই কঠিন, সেগুলো ভালো করে দেখাই এখন দুষ্কর হয়ে পড়েছে। অনেকগুলো সিবি পড়েছে, এই সিবিগুলোতে যদি আমরা 5 মিনিট করে সময় দিই তো অনেক টাইম লাগবে। তো আমরা যেহেতু আমাদের প্রাথমিকভাবে আমরা বাছাই করছি, আজকেও আমাদের চলমান প্রক্রিয়া অব্যাহত ছিল, আমরা আজকেও বেশ কিছু কোচ সিলেক্ট করেছি। 30 এপ্রিল পর্যন্ত জমা দেয়া যাবে সিভি। কোচ নির্বাচনেও খুব বেশি দিন সময় হাতে নেই। আপনাদের তো দুইটা মিটিং হলো মোটামুটি গতকালকে আজকে। আমরা অ্যাকচুয়ালি বেশি কোচের সিবি পেয়েছি জার্মানি, কারণ জার্মানি কোচরা বেশি সিবি আসছে, 4-5টা সিবি জার্মান থেকে আসছে। জার্মানি কোচরা আমি মনে করি যে জার্মানির যে ফুটবল হয়, যে স্টাইলে ফুটবল হয়, আমাদের এই এরিয়ার যারা ইউরোপিয়ান কোচরা কিন্তু আমাদের বাংলাদেশের ফুটবল সম্বন্ধে ওদের আইডিয়া আছে। কোচদের সিভি নিয়ে কিছু রিউমারও যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেটা বাছাই কমিটির বক্তব্যে পরিষ্কার। কেউ বলছেন হাভিয়ার কাবরেরা সিভি জমা দিয়েছেন ফেডারেশনে, সেটাও এখন পর্যন্ত মিথ্যাই প্রমাণিত হয়েছে। ঠিক একইভাবে যত কোচের নাম বলা হচ্ছে সবাই কিন্তু আবেদন করছেন না, কিন্তু কোনোটা সত্য। 30 তারিখ পর্যন্ত চলবে এই শর্ট লিস্টের বাছাই প্রক্রিয়া, এবং এরপরেই মূল শর্ট লিস্ট থেকে বেছে নেওয়া হবে একজন হেড কোচ এবং একই সঙ্গে একজন গোলকিপার কোচ। শেখ আশিক, 71, ঢাকা। এই ছিল এখনকার খেলা যোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।